বৃষ্টির রাতে মেঘভূতের কবলে। বন্ধুরা, আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করি তোমাদের জন্য মনোমুগ্ধকর গল্প তৈরি করি। তোমাদের সাপোর্ট আমাদের নতুন নতুন গল্প তৈরি করতে অনুপ্রাণিত করে। তাই আমাদের এই নতুন চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। চলো তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। ধীরে ধীরে চারিদিকে সন্ধ্যার ঘন অন্ধকার নেমে এসেছে। ঘড়ির কাঁটা জানিয়ে দিচ্ছে এখন আনুমানিক সন্ধ্যা 6টা বাজে। আকাশে বজ্রের গর্জন শোনা যাচ্ছে। দূর থেকে দেখা যাচ্ছে পেছনে বিস্তৃত জলরাশি, আর সীমানার ওপারে অস্পষ্ট গাছপালা। নদীর পাশে ছোট্ট একটা কাঠের ঘাটে নৌকাটি এসে থামে। নৌকাটি থেকে নেমে আমি মাটিতে পা রাখলাম। উফ, কি হাওয়া রে বাবা! শ্বশুর বাড়িতে যাওয়া না হলে আজ আর নামতামই না। হাড় কাঁপিয়ে দিচ্ছে বাতাসটা। মাছলিন, টাটকা চকচকে পদ্মার ইলিশ। আজকের মাথায় এমন ইলিশ কোথাও পাবেন না। এগুলো একেবারে নদী থেকে উঠাইছি। আমি সেখানেই থেমে যাই। বুকটা ঘুরিয়ে দেখি ঘাটের এক কোণায় দাঁড়িয়ে আছে পরনে সাদা ধুতি একজন লোক। বজ্রপাতের আলোতে পাশে একটা ছোট টালির মধ্যে রূপালী ইলিশ মাছ চকচক করছে। আশেপাশে আমি ছাড়া আর কোনো ক্রেতাও দেখা যাচ্ছে না। এই বৃষ্টিতে মাছ বিক্রি করেন আপনি? কত করে দিচ্ছেন? 500 টাকা ইলিশ কাকা। রাত হয়ে এসেছে, তাই আপনার জন্য 400 টাকা করে কেজি। আজকে 1 কেজি বাকি আছে। ভাগ্য ভালো আপনার, তা কিন্তু বলতেই হবে। এতদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি, কিছু না নিয়ে গেলে কেমন দেখায়। আর মাছগুলোকে দেখতে ভালোই তো তরতাজা মনে হচ্ছে। আচ্ছা দিন, আমাকে পুরো 1 কেজিটাই দিয়ে দিন। আমি মাছটা হাতে নিয়ে মাছওয়ালার দিকে তাকালাম। মাছওয়ালা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলেন, কাকা বাবু, এই ইলিশ খুব দামি, সবার ভাগ্যের কিছু ঠান্ডা। আচ্ছা, তাহলে তো বলতে হবে আবার ভাগ্যটা আজ ভালো। আমি মাছের টাকাটা পরিশোধ করে হাঁটতে শুরু করলাম। চারপাশের অন্ধকার আরো গাঢ় হয়ে আসছে, আর বাতাসে উড়ে যাচ্ছে গাছের পাতাগুলি। বাতাসের ঝড় এত বেশি ছিল যে ছাতাতেও কোনো কাজ হচ্ছিল না। বৃষ্টির পানি ভেতরে ঢুকে শরীর ভিজে যাচ্ছিল। রাস্তা দিয়ে চলতে চলতে দূরে একটা চায়ের দোকান চোখে পড়ল। হারিকেনের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে সেদিকে এগিয়ে গেলাম। এই ঝড়ের রাতে কোথায় চললেন? ইলিশ মাছ নিয়ে শ্বশুরবাড়ির দিকে যাচ্ছি। ইলিশ মাছ দিয়ে সকালে সময় হয়নি, তাই এখনই রওনা দিয়েছি। শুনুন বাবু, এত রাতে এই রাস্তা দিয়ে একা একা চলাফেরা করবেন না। বিশেষ করে মাছ নিয়ে একটুও নয়। পুরনো লোকেরা বলে এদিকের রাস্তায় নাকি রাত গভীর হলে ভালো কিছু দেখা যায় না। খুব সাবধানে চলবেন বাবু। এসব কথা এই আধুনিক যুগে এসে মানুষ বলে নাকি? হ্যাঁ, এগুলো তো কথার কথা। কথার কথা নয় বাবু, যারা শুনেছে তারা জানে। এখনো মাঝে মাঝে লোকজন হারিয়ে যায়, বিশেষ করে যারা মাছ বা খাবার নিয়ে রাতে রওনা দেয়। চাইলে আরো কিছুক্ষণ এখানে বিশ্রাম নিতে পারেন, বৃষ্টিটা একটু কমুক। আমি ইতস্তত। বাইরে তখনও ভালোই বৃষ্টি হচ্ছে। বাতাসের শু শব্দ দোকানের তীরের যারা কেঁপে ওঠে। মনে মনে ভাবি, থেমে থাকবো নাকি রওনা দিব। কিছুক্ষণ অপেক্ষা করার পর মনে হলো আর দেরি করা ঠিক হবে না। শ্বশুর বাড়িতে পৌঁছাতে দেরি হলে আবার সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আমি চলি তাহলে। ভালোভাবে যাবেন বাবু। রাস্তায় যদি কোনো কিছু ডাকাডাকি করে পেছনে ফিরে তাকাবেন না। মনে রাখবেন, পেছনে ফিরে তাকাবেন না কোনোভাবেই। চায়ের দোকানদারের এই কথায় বুকের ভিতর হালকা কাঁপুনি অনুভব করলাম। এক হাতে ইলিশ মাছ, আরেক হাতে ছাতা নিয়ে চললাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। ঘাট থেকে বের হওয়ার পরে মেঠো পথের পাশে জল কাদা জবা ধান খেতে মাঝখানে সুর পথ দিয়ে এগিয়ে চলছি। আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, একবার আলোকিত করে আবার গিলে নিচ্ছে অন্ধকার। আশেপাশে একটা ঝিঝি পোকার ডাক, কিংবা গাছের পাতার ফাঁকে নিশিচাকা প্যাঁচার ডাক অন্ধকারের সাথে মিলেমিশে রাতের পরিবেশটাকে আরো ভৌতিক করে তুলছে। এই রাস্তায় তো অনেক দিন হলো আসি না। কি যে অন্ধকার রে বাবা! হেঁটে যেতে না পারলে আজ অনেক বিপদ হতো। আমি কিছু দূর হেঁটে যেতে না যেতেই হঠাৎ ঝোপের পাশ থেকে
একটা ঠান্ডা কণ্ঠ ভেসে আসে, এই যে মশাই, একটু দাঁড়াবেন। আমি থেমে চমকে যাই। চারপাশে তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই। আমি সামনের দিকে তাকাতেই কণ্ঠটা আবার শোনা যায়। এবার কণ্ঠটা একটু কাছ থেকে আসছে বলে মনে হচ্ছে। এই যে শ্বশুর বাড়ির দিকে একা যাচ্ছেন বুঝি? বিদ্যুতের হালকা ঝলকানিতে চোখের সামনে আবছাভাবে ফুটে ওঠে একটা মানুষের অবয়ব। মধ্যবয়স্ক একজন লোক দাঁড়িয়ে আছে আমার কিছুটা দূরে। প্রথমে দেখা যায় খুব স্বাভাবিক, কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য ঘাত ছাড়া অনুভূতি ঘিরে ধরেছে আমাকে। কে আপনি? কোথা থেকে গেলেন? এই পথ দিয়ে যাচ্ছিলাম বাবু। আপনাকে দেখে ভাবলাম একসঙ্গে গেলে ভালোই হয়। রাস্তাও ভালো না, একা একা এই রাস্তায় চলা ঠিক না। আপনি কোথায় থাকেন? আমি এই আশেপাশে থাকি, খুব পুরনো বাসিন্দা বলা যায়। লোকটার কথাগুলো শুনে মনে মনে হাজারটা প্রশ্নের ভিড় জমল। মুখে কিছু না বলেই আমি নীরবে এগিয়ে চলি। মনে হচ্ছিল কিছু জিজ্ঞাসা করলে যেন অদৃশ্য কোনো অনিষ্ট ডেকে আনবে। চারিদিকে তখন বিদ্যুতের ক্ষণিকালয় অদ্ভুত এক ছায়াময় রূপ নিয়েছে। লক্ষ্য করি সেই অচেনা লোকটা নিঃশব্দে আমার পাশে হাঁটছে, একটু শব্দ না করে। হঠাৎ লোকটা আমাকে আবার জিজ্ঞাসা করল, কি ইলিশ নিলেন বুঝি? খুব ভালো মাছ দেখছি। হ্যাঁ, ঘাটে একজন বিক্রি করছিল। শ্বশুর বাড়ি যাচ্ছি তো, জামাই মানুষ, নিতে তো হবেই। শোনেন মশাই, এই ইলিশ মাছ কিন্তু খুব আকর্ষণীয় জিনিস। কেউ কেউ বলে মাছের গন্ধ দেখে ভূত টানে। আপনি মনে হয় খুব কল্পনাপ্রবণ মানুষ। অচেনা লোক হঠাৎ থেমে যায়। চোখ দুটো বিদ্যুতের আলোয় অদ্ভুত চমক দিচ্ছে। সে একটু নিচু গলায় বলে, সব কল্পনা নয় ভাই, কিছু কিছু সত্য গল্প, আর বিশেষ করে এই রকমই ঝড়ের রাতে। একটা ঠান্ডা বাতাস আমার ঘাড় বেয়ে নেমে যায়। মনে একটু অস্বস্তি জন্মায়। একসময় ঝোপের ভেতর থেকে ভয়ানক কোনো কিছুর ডাক শোনা যায়। আপনি এটা কি শুনলেন এই শব্দটা? ওরা ডাকছে। কারো শূন্য হয়তো। ডাকছে মানে? ওরা জানে আপনি ইলিশ মাছ নিয়ে যাচ্ছেন। এই পথে রাতের বেলা এরকম অনেক কিছু শোনা যায়। আমি তার কথা শুনে অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকি। বুকের ভিতর কেমন একটা ঠান্ডা স্রোত বইতে থাকে। বিদ্যুতের হালকা ঝলকানির মধ্যে আমি স্পষ্ট দেখতে পাই লোকটা দাঁড়িয়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার কোনো ছায়া নেই। চারপাশের গাছপালা আর নিচের ছায়া স্পষ্ট দেখা গেল তার নিচে যেন অদ্ভুতভাবে ফাঁকা পড়ে আছে। একই, আপনার ছায়া কোথায়? লোকটা মাথা নিচু করে হালকা একটা হাসি দেয়। তার শরীরের আকৃতি যেন মুহূর্তের মধ্যেই বিকৃত হয়ে যাচ্ছে। তার চোখের মণির রংটা ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে। কেমন যেন দানবীয় মুখে বদলে যাচ্ছে লোকটা। সে আমার হাত থেকে ইলিশ মাছের পোটলাটা ছিনিয়ে নেয়। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচা ইলিশ কামড়ে খেতে থাকে। এক কামড়ে পুরো ইলিশ গিলে ফেলে। বাঁচাও! এ কি দেখলাম! আমি অনুভব করি সামনের ঘোর বিপদ অপেক্ষা করছে। বুঝতে পারি এখন যদি পালাতে না পারি তাহলে হয়তো এই রাতের চিরস্থায়ী অন্ধকারে আমাকে মিশে যেতে হবে। শরীরের সমস্ত শক্তি এক করে প্রাণপণে দৌড়াতে শুরু করি। চারপাশের কোনো কিছুই তখন আর পরিষ্কার দেখা যাচ্ছে না। কেবল মাথার ভেতর একটাই আওয়াজ বারবার ঘুরপাক খাচ্ছে, দৌড়াও, দৌড়াও, পালাও এখান থেকে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ শক্ত কিছুর সাথে প্রচন্ড ধাক্কা খাই। শরীরটা ছিটকে পড়ে যায় মাটিতে। আমি জ্ঞান হারিয়ে নিথর পড়ে থাকি। পরদিন সকালবেলায় আমার জ্ঞান ফিরতে আমি দেখলাম আমার শ্বশুরবাড়ির বিছানায় আমি শুয়ে আছি। ভাগ্যিস বড় কোনো বিপদ হয়নি। এবারের মতো চোর বাঁচা বেঁচে গেছি। সেই ভয়ানক রাতটিতে আমার সাথে কি হলো আমি আজও বুঝতে পারিনি। কেন হলো? কিভাবে আমি আমার শ্বশুর বাড়িতে চলে এলাম? কিভাবেই বা সেই ভয়ানক দৈত্য থেকে আমি বাঁচতে পারি? এই সকল প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই, অজানা রয়ে গেল। আর সেই রাস্তায় কি এমন আছে, কি রহস্য, তাও অজানা। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নোটিফিকেশন বেল অন করে রাখো আমাদের নতুন নতুন ভিডিও
আসার সাথে সাথেই যেন তোমরা তা জানতে পারো। তো বিদায় নিলাম আজকের মতো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।